বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। দীর্ঘ প্রায় ৭৫ দিন পরে ক্লাস শুরু করতে যাচ্ছি। আচ্ছা, একটা সেকেন্ড। জি, দীর্ঘ প্রায় ৭৫ দিন পর ক্লাস আপলোড দিচ্ছি, নতুন একটা সিরিজ। আসলে এর মধ্যে ব্যস্ততার কারণে নতুন করে কন্টিনিউ করতে পারি না। তো ঠিক আছে, শাহজালাল ইসলামের যে টপিক বেস ক্লাস শুরু হচ্ছে, এটা প্রথম ক্লাস। এক্সাম হওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিদিন দুইটা করে টপিক কভার করবো, হ্যাঁ। এক্সাম হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন দুইটা করে টপিক কভার করবো এবং স্মার্ট অ্যান্ড মাল্টিপল প্রসেস। আর আজকে যে ক্লাস নিচ্ছি, এরপরে আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে আপনার যে পল্লী দায়িত্ব বিমোচন ফাউন্ডেশনের টপিক বেস কিছু ক্লাস এবং কিছু সাজেশন বলতে পারি। তবে আমি আগেই বলে রাখি, আমি যে ক্লাসগুলো নিচ্ছি এটা নট নেসেসারি যে শুধুমাত্র এই প্রতিষ্ঠানের জন্য, বিষয়টা এরকম না। আমি জাস্ট আপনাদেরকে ম্যাথটা আলোচনা করি, এই ভালো লাগার জায়গার বিষয়টাকে আলোচনা করি আপনাদের সাথে। এটা কোথায় কাজে লাগবে না লাগবে সেটা আপনাদের ব্যাপার, বিভিন্ন প্রতিষ্ঠানে এটা আসতে পারে, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা প্রথমে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড টাইম, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং এরপরে যেটা আছে সেটা সম্ভবত স্পিড টাইম ডিস্টেন্স। এই দুইটা চ্যাপ্টার আমরা আজকে কভার করে ফেলবো। প্রথমে যে প্রশ্নটা আছে, আচ্ছা, যারা এখানে এক্সাম দিবেন বা অন্যান্য প্রতিষ্ঠানে এক্সাম দিবেন, তারা চেষ্টা করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো সবই দেখে ফেলার। কারণ দেখলে একটা কনফিডেন্স পাবেন, কনফিডেন্স গ্রো হবে যে এই ম্যাথগুলোকে আমরা এভাবে ডিল করতে পারি, এটা একটা সুবিধা। এবং হুবহু চলে আসতে পারে, সেম প্যাটার্নের ম্যাথ কিন্তু আসতেই পারে, প্রশান্ত। প্রথম প্রশ্ন, ABC can complete a piece of work in 16, 32, 48 days respectively. They started working together, but C left after working 4 days and B left 2 days before the completion of the work. So how many days required to complete the work? আচ্ছা, অনেক জায়গায় আসছে প্রশ্নটা এবং এটা সম্ভবত জিম্যাট ক্লাবের একটা প্রশ্ন। একটা জিনিস খেয়াল করেন, আমাদের দরকার হাউ মেনি ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এই কাজটা কমপ্লিট করতে আমার কতদিন লাগবে সেটা ফাইন্ড আউট করতে হবে। এখন এই জিনিসটা যদি খেয়াল করি, ABC এ একটা কাজ 16 দিনে ইন্ডিভিজুয়ালি, বি 32 দিনে এবং সি আমাদের 48 দিনে কমপ্লিট করতে পারে। তো বলা আছে দে হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং বাট সি লেফট আফটার ওয়ার্কিং 4 ডেজ। 4 দিন কাজ করে সি লেফট হয়েছে, তাহলে যেহেতু টোটাল ডেট সংখ্যা চেয়েছে, তাহলে বলতে পারি আর যাই হোক 4 দিন কিন্তু কাজ হয়েছে। এরপরে বি লেফট 2 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তাহলে কাজটা কমপ্লিট হওয়ার 2 দিন আগে বি চলে গেছে, তার মানে কাজটা কিন্তু আরো 2 দিন হয়েছিল। তাহলে বলতেই পারি 4+2 মানে 6 দিন অন্তত কাজটা হয়েছিল, এতটুকু ক্লিয়ার। এটা কেন বলছি, কারণ যখন উত্তর বের করবেন তখন অন্তত এই কনসেপ্টটা আসবে যে যে টোটাল দিন সংখ্যা সেটা অবশ্যই 6-এর বেশি হবে, তাই না? তাহলে আমার দরকারটা কি, আমার দরকার হচ্ছে জাস্ট যে এই যে বলা আছে যে সি লেফট আফটার ওয়ার্কিং 4 ডেজ অ্যান্ড বি লেফট 2 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। বি কাজটা শেষ হওয়ার 2 দিন আগে চলে গেছে, তাহলে সি কিন্তু 4 দিন পরে চলে গেছে। তাহলে মাঝের সময় কে কাজ করছে? এ আর বি। মাঝের সময়টা কে কাজ করছে? এ আর বি কাজ করছে। তাহলে আমার জাস্ট দরকার এ আর বি এই কতদিন কাজ করেছিল একসাথে, এই জিনিসটা যদি আমি বের করতে পারি তাহলে আমাদের টোটাল দিন সংখ্যা বের হয়ে যাবে। তো এই টাইপের ম্যাথ আমার যতদূর মনে পড়ে, এটা সম্ভবত আমি যখন আপনাদের ডিবিবিএল এর টপিক বেস ক্লাস নিয়েছিলাম তখন হয়তো বা দেখিয়েছিলাম, সেম ম্যাথ দেখানোর কথা, খেয়াল নাই আমার। এন্ড এই টাইপের ম্যাথ আমি আপনাদের অনেক করিয়েছি, অনেক। তো এটা কয়েকভাবে আমরা যেতে পারি। আমরা যদি এখানে অ্যাপ্রোচ 1 ধরি, তো আমরা প্রথমে এটা এফিসিয়েন্সি স্টাইলে করতে চাই। কিভাবে করতে পারবো? আমরা টোটাল ওয়ার্ক প্রথমে বের করে নিতে পারি, অথবা আমরা চেষ্টা করি একবার মানে আলাদা আলাদা ভাবে 16 এ সমান 32 সমান 48 এভাবে এফিসিয়েন্সি বের করতে পারি। তো আমরা প্রথমে কি করলাম, টোটাল ওয়ার্কটা বের করে নিই। দুইভাবেই করতে পারবেন, আমি দুইভাবে আপনাদের শিখিয়েছি। টোটাল ওয়ার্কটা কত আসবে খেয়াল করেন। এই 16, 32 এবং 48, এটার এলসিএম। এখন এলসিএমটাকে আমরা কিভাবে করতে পারি দেখবো। ছোট দুইটা যে সংখ্যা আছে সেটা দিয়ে বড়টাকে ভাগ যায় কিনা। এখন 48কে কি 16 দিয়ে 32 দিয়ে ভাগ যায়? একটাতে যায়, দুইটাতে যায় না, অর্থাৎ 32তে যায় না। তাহলে 48-এর পরের মাল্টিপল নিব, 48-এর পরের মাল্টিপল হচ্ছে 96। এখন 96 কে কি 16 এবং 32 বোধ দ্বারা ভাগ করা যায়? 32 বোধ দ্বারা ভাগ করা যায়? যায়। তার মানে 96 ইজ দ্য এলসিএম অফ 16, 32 এন্ড 48। তাহলে আমরা বলবো যে টোটাল ওয়ার্ক আমাদের 96 ইউনিট।
এখন এটা যদি বের করতে পারেন তাহলে এফিসিয়েন্সি বের করা আপনাদের সহজ। আই রিপিট, আপনি একবারে এফিসিয়েন্সি বের করতে পারেন, এভাবেও করতে পারেন, আমি উভয়ভাবে শিখিয়েছি। তাহলে এফিসিয়েন্সি অফ এ, এফিসিয়েন্সি অফ বি এবং এফিসিয়েন্সি অফ সি বের করবো। খেয়াল করেন, 96 ইউনিট কাজ এ আমাদের 16 দিনে কমপ্লিট করে, তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 6। প্রতিদিন সে 6 ইউনিট করে কাজ কমপ্লিট করে। শিখেছেন এগুলো যে এফিসিয়েন্সি কি, টোটাল কত ইউনিট কাজ কত দিনে কমপ্লিট করেন, 16 দিনে। তার মানে প্রতিদিন বা রেট অফ ওয়ার্ক হচ্ছে 6 ইউনিট করে। ফাইন। বি এর কি অবস্থা, 96 ইউনিট কাজ বি 32 দিনে কমপ্লিট করে, অর্থাৎ বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। ফাইন। সি এর কি অবস্থা, 96 ইউনিট কাজ সে 48 দিন সময় নেয়, মানে অনেক বেশি সময় নেয়। তাহলে যত বেশি সময় নেবে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বা কাজের হার তত কম, তাহলে সি এর কর্মদক্ষতা কত, 2 আর কি। ভালো কথা। এখন আর কিছুই না, জাস্ট ওয়ার্ক অ্যানাটমিটা বা ওয়ার্ক সাইকেলটা যদি আপনি বসিয়ে দেন, খেলাটা শেষ, তাই না? তাহলে কিভাবে করা যায়, দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, তার মানে তারা কিন্তু সবাই একসাথে কাজ শুরু করেছিল, সবাই কিন্তু ভালো কর্মী ছিল। কি হয়েছিল, একসাথে কাজ শুরু করছে। একসাথে কাজ করার ক্ষেত্রে কি হয়, এ প্রতিদিন 6 ইউনিট করে করে, বি কত করে 3 ইউনিট করে, সি কত করে 2 ইউনিট করে কাজ করে। এবং এভাবে তারা একসাথে করার পরে সি লেফট আফটার ওয়ার্কিং 4 ডেজ, 4 দিন পরে তারা সি চলে গেছে। তাহলে প্রথম 4 দিন কিন্তু তারা এভাবে কাজ করেছে, কোনো সন্দেহ নাই। প্লাস আর একটা জিনিস বলা যায় যে বি লেফট 2 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। সি কিন্তু শেষ, সি এর কথা শেষ, মানে সি তো চলে গেছে। লাস্ট আর একটা যে ঘটনাটা আমাদের আছে সেটা হচ্ছে সি কি বলে, বি লেফট 2 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তাহলে 2 দিন কাজ শেষ হওয়ার আগেই বি চলে গেছে, তাহলে ওই 2 দিন কে কাজ করছে, 2 দিন কাজ করছে এ, কত এফিসিয়েন্সি নিয়ে, প্রতিদিন 6 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে এ আপনার কাজ করছে। মাঝের সময়টা কি কাজ করছে, মাঝের সময়টা কাজ করছিল হচ্ছে যে এ প্লাস বি, ওই সময় কি সি ছিল, ছিল না। কতদিন কাজ করছে আমি জানি না, সাপোজ ধরলাম ডি সংখ্যক দিন তারা কাজ করছে। অ্যাজ এ রেজাল্ট খেয়াল করি আমার 96 ইউনিটের মতো কাজ কমপ্লিট হয়। বুঝতে পারছি? আসলে এগুলো হোয়াটসঅ্যাপটাকে লগ আউট করা দরকার ছিল, খুবই ঝামেলা করছে। আমি আরেকবার বলছি যে এ প্লাস বি প্লাস সি প্রথমে সবাই কাজ করেছে কত, 4 দিন। ভালো কথা। লাস্টের যে 2 দিন ছিল সেখানে কিন্তু বিউ নাই, বিউ কিন্তু চলে গিয়েছে। এই 2 দিন কাজ করেছে এ, কত এফিসিয়েন্সি নিয়ে, প্রতিদিন 6 ইউনিট করে কাজ করছে। অ্যান্ড মাঝের যে সময়টাতে সে সি অলরেডি চলে গিয়েছিল, ছিল শুধুমাত্র এ 6 ইউনিট করে এবং বি 3 ইউনিট করে কাজ করছিল। কতদিন আমি জানি না, এইটা আমাদের ডি সংখ্যক দিন। আমি কিন্তু আগেই বলেছি এই জায়গাটুকুই দরকার, অর্থাৎ এই যে মাঝের যে জায়গাটুকু, প্রথমে যে 4 দিন এবং পরে যে 2 দিন, এটা আমরা জানি, মাঝের জায়গাটা খুঁজে বের করতে পারলে মূলত শেষ। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 9 2 কত 11, 44, তাই না? এখান থেকে 44 আর 6 2 12 মানে 56। তাহলে এখান থেকে কি পাবো, 90 ইজ ইকাল টু 96 মাইনাস এখান থেকে 56 ইজ ইকাল টু আলহামদুলিল্লাহ এখানে কত 40। তাহলে এখানে বলা যায় যে 90 ইজ ইকাল টু 40, আমরা বলতে পারি ডি ইজ ইকাল টু 40 ডিভাইডেড বাই 9। তাহলে 4 9 36 মানে 36 4 মানে 4 পূর্ণ 4/9। তাই দেখা যায় মাঝের যে সময়টা ছিল সেই সময়টাতে এ এবং বি মিলে 4 পূর্ণ 4 সময় কাজ করছে। তাহলে সহজে বলে দিতে পারবো, এটা যোগ করলে হয়ে যাবে না? তাহলে কি, এই যে 4 ইউনিট, মুছে দিবে এগুলো, খেয়াল করেন, এই যে প্রথমে 4 ইউনিট, পরে আমাদের শেষের দিকে এ করছিল একা 2 ইউনিট, 6 ইউনিট, প্লাস এই 4 পূর্ণ 4 ইউনিট কাজ আমাদের এবি একসাথে করছিল। তাহলে এই টোটাল কাজটা শেষ করতে আমাদের 10/10 পূর্ণ 4/9, বা এটা ক্যালকুলেশন যে ফ্র্যাকশনে যা লিখেন সেটা, তবে ফ্র্যাকশন লেখার দরকার নাই। এই অ্যামাউন্ট আমাদের সময় লেগেছিল। বুঝতে পারছি? না বোঝার কিন্তু কিছু নাই, এই টাইপের ম্যাথ কিন্তু অনেক করানো হয়েছে, এগুলো আপনারা একাই পারবেন আর কি, না পারার কিছু না, যেহেতু আসলে টপিক বেস ক্লাস নিচ্ছি আনতে হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ, আশা করি কোনো সমস্যা নাই। এই প্রশ্ন আবার পরীক্ষা আসবে সামনে, যে ফ্যাকাল্টি নিক না কেন এই প্রশ্ন আসার মতো প্রশ্ন, আপনারা এটা খেয়াল করে রাখবেন ভালো, হ্যাঁ? আচ্ছা, এটা আরো কয়েকভাবে করা যায়, এটা একটা স্মার্ট কনসেপ্ট হতে পারে। লেটস ডিসকাস আনাদার স্মার্ট কনসেপ্ট। এটাকে আপনারা এভাবে করার দরকার নাই যে একদিনে করলো এই করলো সেই করলো, এগুলো দরকার নাই, এখন বড় হয়ে গেছে। ওই একদিনে করলো টোলো এগুলোতে ফ্রাকশন আসা মানে ঝামেলা, বুঝছেন? দরকার না, হ্যাঁ? আর যারা একটু বুঝতে কষ্ট হচ্ছে তারা আমার আগের প্রিভিয়াস ক্লাস দেখবেন, দেখবেন আমি অনেক ক্লাস নিয়েছি এখানে। ফ্রি ক্লাসে তো অনেকগুলো নিয়েছি, স্ট্যান্ডার্ড ব্যাংকের নিয়েছি, ওয়ান ব্যাংকের সিরিজ নিয়েছি, ডিবিএল এর সিরিজ নিয়েছি, পেট্রো বাংলা সিরিজ নিয়েছি, অনেকগুলো নিয়েছি।
আরেকটা কাজ করা যেতে পারে এখানে, সেটা খেয়াল করেন যে টোটাল ওয়ার্ক আমরা এখানেও ধরে নিলাম যে 96 ইউনিট আমাদের টোটাল ওয়ার্ক, এন্ড আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ হাউ টু ফাইন্ড আউট দ্য এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কেমনে বের করতে আমরা বলেছি যে এফিসিয়েন্সি অফ এ আমাদের কত ছিল, 6 ছিল, বি ছিল আমাদের 3, আর সি ছিল হচ্ছে 2। মনে রাখবেন, যার যত বেশি এফিসিয়েন্সি মানে কাজের হার বা কাজ করার গুণ যার যত বেশি, সে তত দ্রুত কাজটা শেষ করতে পারবে। তো এর ক্ষেত্রে এটা 6 ইউনিট। আচ্ছা, আজকের ক্লাসে যে হোয়াটসঅ্যাপের টেক্সট আসতেছে হয়তো একটু সমস্যা হতে পারে। আহ, এরপরে যে ক্লাস নেবে ইনশাল্লাহ এটাতে সমস্যা হবে না, ঠিক আছে। বি এর এফিসিয়েন্সি কত, 3, সি এর এফিসিয়েন্সি 2। এই জন্যই সি আমার অনেক দিন লাগে কাজটা কমপ্লিট করতে, বি 32 দিন লাগে, আর এর সব থেকে কম সময় লাগে। এখন আমরা যদি এখন ওয়ার্ক সাইকেলটা দেখি বা ওয়ার্ক অ্যানাটমিটা দেখি, তাহলে ঘটনাটা কেমন। আচ্ছা, এ খুব ভালো ভালো ওয়ার্কার না বলেন? এ খুবই ভালো ওয়ার্কার, এ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কাজ করছে। আসলে কি করা উচিত জানেন, মানে কর্মী ঠিক করার সময় আমাদের বলা উচিত যে আপনি কিন্তু কাজের মধ্যে মধ্যে চলে যাইতে পারবেন না, তাইলে আমাদের জন্য সুবিধা, আমাদের আর ম্যাথ করা লাগবে না। এইভাবে যদি কর্মী ঠিক করে নেয় তাহলে আমরা বেঁচে যেতাম, কিন্তু সমস্যা হচ্ছে কর্মী চলে গেলে আমাদের বিপদ, ম্যাথ করা লাগবে। তো এ খুব ভালো কর্মী না? এ কি করে, প্রতিদিন 6 ইউনিট করে কাজ করে। এখন এ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, তাহলে এই যে এ কতদিন ছিল এটা যদি ফাইন্ড আউট করতে পারি, তাহলে কিন্তু টোটাল নাম্বার অফ ডেজ আমরা বের করতে পারবো। এটা তো কথা। তাহলে এ যেহেতু খুব ভালো কর্মী, ধরলাম এ প্রথম থেকে শেষ পর্যন্ত ডি সংখ্যক দিন আমাদের ছিল, ভালো কথা। বিও কিন্তু ভালো, খুব যে খারাপ সেরকম না। কারণ সে ডি সংখ্যক দিন যে টোটাল হয় তার মাত্র 2 দিন আগে চলে গিয়েছে। খেয়াল করেন, 2 দিন আগে চলে গেছে। তাহলে সিম্পলি বলা যায় ডি সংখ্যক 2 থেকে 2 বাদ দিলে যতদিন, ততদিন প্রতিদিন 3 ইউনিট করে কাজ আমাদের বি করছিল। সবচেয়ে খারাপ কর্মী কে, সি। এই বেচারা 2 এফিসিয়েন্সি কাজও কম করে, দিন সংখ্যাও কম করছে, এই যে মাত্র 4 দিন করে কি হয়েছে, হারাই গেছে। তো এইভাবে মূলত আমাদের টোটাল কাজ সম্পন্ন হবে, সেটা কত, 96 ইউনিট। নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডি। তাহলে 6D, আর এখান থেকে কত পাবো, 3D, মানে 9D পাচ্ছি। এখান থেকে পাবো 9D, আর এখানে কত, -6, এখানে +8, তার মানে +2, তাহলে ওই পাশে গেলে 96 - 2 ইজিক্যাল টু কত, 94। তাহলে আলহামদুলিল্লাহ যদি খেয়াল করি, ডি ইজ ইকাল টু 94 ডিভাইডেড বাই 9। সো আলটিমেটলি 9×10 = 90, যে একই কথা, 10×15 কত, 4/9 আসবে। তাহলে এইটা ছিল আমাদের টোটাল নাম্বার অফ রিকোয়ার্ড ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন দিস সার্কেল। এই সার্কেলে যদি করতে চান তাহলে 10×4/9 সময় লাগবে, বুঝছেন? না বোঝার তো কোনো কিছু নাই। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, আবার আগেরটা চিন্তা করতে পারেন। চাইলে আবার আসতে পারেন যে একদিনে কত করে এগুলো, বাট সাধারণত আমি এগুলো দেখাই না, এই জন্য স্কিপ করলাম। হ্যাঁ, পরেরটা দেখি। A team of 2 men and 5 women completed one-fourth of a job in 3 days. After 3 days, another man joined the team and they took 2 days to complete another one-fourth of the job. So, how many men can complete the remaining job in 4 days? Allahu Akbar, আমরা কি রেকর্ড করছি? আচ্ছা করছি, নাহলে তো বিপদ, নাহলে তো একটু আপলোড হবে না। ঠিক আছে, মানে ভয় পেয়ে গেছিলাম যে রেকর্ড আছে কি নাই। তো a team of 2 men and 5 women completed one-fourth of a job in 3 days. তাহলে একটু খেয়াল করেন যে দুইজন পুরুষ এবং 5 জন মহিলা, ওনারা একটা কাজের 1/4, হ্যাঁ টোটাল কাজ না কিন্তু 1/4 3 দিনে কমপ্লিট করে। এখন 3 দিন পরে গিয়ে দেখা গেল যদি আরেকজন ম্যান জয়েন হয়, তাহলে 2 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যানাদার 1/4, আরো 1/4 কাজ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। সো হাউ মেনি মেন ক্যান কমপ্লিট দ্য রিমেইনিং জব ইন 4 days? 4 দিনে যদি এই কাজটা কমপ্লিট করতে চান, অর্থাৎ যতটুকু বাকি ছিল, সেক্ষেত্রে কত মেন লাগবে। তো এইটা আমরা এটা পেয়ে ম্যাথ করেছি, এবং আপনাদের কাছে দেখবেন হুবহু এই ম্যাথটা ছিল সম্ভবত। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার যদি এভাবে প্রশ্ন করা হয় যে রিমেইনিং জব কতটুকু আছে, সেটা 4 দিনে করতে চান, এর জন্য আপনার যে কয়টা জিনিস দরকার, তাহলে একটা দরকার হচ্ছে টোটাল কাজ কতটুকু। টোটাল কাজ থেকে আপনার যতটুকু কাজ হয়েছে সেটা বাদ দিলে আমরা রিমেইনিং জব পাবো, প্রথম কথা। সেকেন্ড, আরেকটা জিনিস আমাদের দরকার যে উই হ্যাভ রিকোয়ার্ড দ্য এফিসিয়েন্সি অফ মেন অ্যান্ড ওমেন, এটা ছাড়া ম্যাথ করা পসিবল না। তো তাহলে ঠিক আছে, যেহেতু আমাদের এফিসিয়েন্সি ছাড়া ম্যাথ করা পসিবল না, এবং এখানে টোটাল ওয়ার্ক দরকার, তাহলে আমরা কাজ করে নিই। দেখেন যে এখানে খুব স্পষ্ট বলা আছে যে 2 men + 5 women একটা কাজের 1/4 কি করে, 4/1 কাজ কমপ্লিট করে কত দিনে, 3 দিনে। যেহেতু আমি মোট কাজ নিয়ে কাজ করতে চাই, খেয়াল করেন এই যে মানুষগুলো আছে, তারা 4/1 কাজ কমপ্লিট করতেছে কয় দিনে, 3 দিনে। আই রিপিট, 4/1 কাজ করতেছে 3 দিনে। আচ্ছা, 4/1 যদি 3 দিনে করে, তাহলে 4 ভাগ করতে কি 12 দিন লাগবে না?
এক ভাগ করতে 3 দিন, তাহলে 4 ভাগ করতে কি আলটিমেটলি 12 দিন সময় লাগবে। এই জিনিসটুকু আমরা কাজে লাগাবো যেহেতু আমাদের টোটাল ওয়ার্ক দরকার আছে। তাহলে বলে দিতে পারবো যে 2 জন মেন প্লাস এখান থেকে আলহামদুলিল্লাহ 5 উমেন, তারা ওই কাজটা কমপ্লিট করে কত দিনে? 12 দিনে। ফাইন। যদি এরকম হইতো যে আরেকজন ম্যান যোগ হচ্ছে, তার মানে কত? 3 মেন প্লাস এখান থেকে ওমেন সংখ্যা সেম থাকতেছে, তারা মানে যদি এই প্যাটার্নে যাইতো তাহলে 1/4 কমপ্লিট করতো 2 দিনে। তাহলে খেয়াল করেন তো, একটা কাজের 1/4 কমপ্লিট করে 2 দিনে, মানে এক অংশ কমপ্লিট করতে যে 2 দিন সময় লাগে, তাহলে 4 অংশ কমপ্লিট করতে 4 দুগুণী 8 ইউনিট সময় লাগবে, মানে 8 দিন সময় লাগবে, তাই না? তাহলে এটা আমরা কিন্তু টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এভাবে করেন আর এভাবে করেন, বোধ ক্ষেত্রে এটা টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা কিন্তু এফিসিয়েন্সি বের করতে পারবো। অনেকবার শিখেছি এই স্টাইল। তাহলে 3 4 12, 4 দুগুণে কত? 8। তাহলে 3 দুগুণে এখান থেকে 6m, 3 5 15, আসলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তারপর এখানে কত? 6m প্লাস এখান থেকে 10। ক্লাসে ঢুকে পড়ছি, কিছু তো করার নাই। তাহলে 15W থেকে 10W যদি বাদ দেন তাহলে কত? 5W ইজ ইকুয়াল টু কত? 0 মেন। তাহলে এখান থেকে আমরা যদি বলি W ইজ টু M ইজ ইকুয়াল টু 0 ইজ টু কত? এখান থেকে 5। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ওমানের এফিসিয়েন্সি হচ্ছে 0 আর ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে কত? 5। এখন ওমানের এফিসিয়েন্সি 0 বলতে বোঝায় যে এই কাজে ম্যান, এটা আসলে বাস্তবিক অর্থে পসিবল না। বাস্তবিক অর্থে অবশ্যই পসিবল না, কিন্তু ম্যাথ সেট আপ করার ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে। And this 0 is indicating us that woman has no contribution to the work. ওমানের কোনো কন্ট্রিবিউশন নাই, এটাই মূলত 0 দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে। তবে ইট ইজ অনলি পসিবল ইন থিওরি, এটা আসলে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে পসিবল না যে ওমান উপস্থিত থাকবে কিন্তু আহ, তার এফিসিয়েন্সি থাকবে না, হয়তো কন্ট্রিবিউশন না থাকতে পারে, এটা আর কি। তো এটা আমরা পেয়ে গেলাম না। এখন কি চেয়েছে? আমি কিন্তু আগেই বলছি, তারা বলছে রিমেইনিং জব 4 দিনে করবে। তাহলে আমার টোটাল ওয়ার্ক দরকার না? তাহলে টোটাল ওয়ার্ক কোনটা ছিল? এই যে এটা টোটাল ওয়ার্ক ছিল, অথবা এটা টোটাল ওয়ার্ক ছিল, যে কোনো একদিক বসিয়ে দেন টোটাল ওয়ার্ক পাবেন। তাহলে দুই, এই যে বলেছিলাম 12 দিন একটা কাজ কমপ্লিট করে, তাহলে এটা কি? সেই টোটাল কমপ্লিট কাজ। তাহলে 2 গুণিত ম্যানের এফিসিয়েন্সি 5 প্লাস 5 গুণিত ওমানের এফিসিয়েন্সি 9 গুণিত এখান থেকে কত? 12। তাহলে আমরা যদি খেয়াল করি 5 2 10, এখানে মোট 120। তাহলে দেখা যায় টোটাল কাজ আমাদের 120 ইউনিট। এই যে 120 ইউনিট, ওরা বলতেছে রিমেইনিং জব। কঠিন করে দেখার কোনো কিছু নাই, প্রথমে জাস্ট আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। এখন এই 120 ইউনিটের মধ্যে প্রথমে আমাদের 1/4 এবং পরে আরো 1/4 কাজ কমপ্লিট হয়ে গেছে। খেয়াল করেন, 1/4 1/4 মানে কি? 0.25 0.25, অর্থাৎ 0.5 অংশ কাজ আমাদের হয়ে গেছে। তাহলে খেয়াল করলে দেখা যায় 120-এর 1/2 কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে বাকি আছে 1/2। তাহলে আলটিমেটলি দেখা যায় আর 60 ইউনিট কাজ আমাদের বাকি আছে, এটা করতে হবে। তাহলে কঠিন লাগলো? কঠিন লাগার কিছু নাই, জাস্ট এফিসিয়েন্সি বের করলাম। আর টোটাল ওয়ার্কটা কত? 120 ইউনিট। এই 120 ইউনিটের মধ্যে 1/4 প্লাস 1/4 মানে 1/2 কাজ করা হয়ে গেছে। তাহলে সিম্পলি আমাদের আর হাফ কাজ করতে হবে। দ্যাটস মিনস উই হ্যাভ টু ডু 60 ইউনিট ওয়ার্ক। এখন এই 60 ইউনিট ওয়ার্ক কেমনে করবেন? কতদিনে করতে চান? 4 দিনে করতে চান। বলা যায় হাউ মেনি মেন, কতজন? এম সংখ্যক মেন, এবং মেনের এফিসিয়েন্সি কত? প্রতিদিন তারা 5 ইউনিট করে। ওই যে ম্যানের এফিসিয়েন্সি কি বের করলাম? 5 বের করলাম না? সেই 5 এফিসিয়েন্সি নিয়ে, অর্থাৎ মানে যত সংখ্যক মেন আছে তারা 4 দিনে প্রত্যেকে যদি 5 এফিসিয়েন্সি কাজ কমপ্লিট করে, কতদিন লাগবে? এটাই, তাছাড়া কিছুই না। বুঝছি? 4 দিনে করবে কতজন ম্যান, এবং ম্যানের এফিসিয়েন্সি আমাদের জানা আছে প্রতিজন 5 ইউনিট করে কমপ্লিট করে। তাহলে 4 5 20, 20-কে এটাতে ক্যান্সেল করলে কত? 3। তাহলে এম ইজ ইকুয়াল টু আমাদের 3। সো উই হ্যাভ রিকোয়ার্ড 3 মেন টু কমপ্লিট দ্য রিমেইনিং জব ইন 4 ডেজ। বুঝতে পারছি? আশা করি আলহামদুলিল্লাহ এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু হালকা পাতলা নয়েজ আসতে পারে। আচ্ছা, তারপরের প্রশ্ন। এক্স মিস্টার এক্স ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 6 days and Mr. Y can finish the same work in 8 days. How many days will it take to finish the whole work if they work together? সবাই পারবেন এই ম্যাথ, না পারবেন না যারা দেখছেন, এরকম কেউ থাকা সম্ভব না, যতটুকু বলা যায় আর কি। ওই যে এটাকে শর্টকাটও তো আপনারা করেন, যে 2 জন মানুষ যদি কোনো একটা আলাদা আলাদা দিনে কাজ করে, এ করতে করতে কতদিন লাগে, কি করেন? যে শর্টকাট কেমন যেন একটা আছে না, 8 × 6 ÷ 8 + 6, এটা করলে হয়ে যায়। তো রিটেন স্টাইল আমরা চিন্তা করতে পারি যে এক্স আমাদের কথায় দিয়ে ধরে নেন যে এ একটা কাজ 6 দিনে কমপ্লিট করে, বি একটা কাজ 8 দিনে কমপ্লিট করে। তো ঠিক সিম্পলি বলা যায় তাদের এফিসিয়েন্সি হচ্ছে
এইট ইস টু কত, সিক্স, বা ফোর ইস টু কত এখান থেকে, থ্রি। ফাইন। তো তারা যদি কাজটা করতে চায় একত্রে, তাহলে কতদিন লাগবে? তাহলে টোটাল কাজটা কত লাগবে? মানে এখানে আমাদের দুইটা জিনিস দরকার। ফার্স্টলি উই হ্যাভ রিকোয়ার্ড দ্য এফিসিয়েন্সি, সেকেন্ড উই হ্যাভ রিকোয়ার্ড দ্য টোটাল ওয়ার্ক। তাহলে দেখেন 6 দিনে এই একটা কাজ কমপ্লিট করে, তো এর এফিসিয়েন্সি কত? 4 এফিসিয়েন্সি নিয়ে কমপ্লিট করে। ফাইন। এই কাজটা দুজন একসাথে করতে চায়, অর্থাৎ 4 + 3 একসাথে করতে চায়, কতদিন সময় লাগবে আমি জানি না, সাপোজ ডি সংখ্যক দিন সময় লাগবে। তাহলে ডি ইজ ইকাল টু 4 × 4 = 24/7। এটা আমাদের এই প্রশ্ন উত্তর। এটা করেন এরকমই আসবে, 6 × 8 = 48 ডিভাইডেড বাই কত, 14। 2 দিয়ে ক্যান্সেল করেন 14, 2 দিয়ে ক্যান্সেল করলে কত, 7। তার মানে এটা আমাদের রিকোয়ার্ড ডেজ টু কমপ্লিট, টু ফিনিশ দ্য হোল ওয়ার্ক ইফ দে ওয়ার্ক টুগেদার। এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, নেক্সট ওয়ান। আশা করি এই টাইপের প্রশ্নে আসলে সমস্যা হবে না আসলে আপনাদের। আমি বারবারই বলছি যে আমাদের চ্যানেলে যেই আমার চ্যানেল যে ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে আপনারা একটু ভালো করে দেখেন, হ্যাঁ? তাহলে আপনাদের সুবিধা হবে, অন্তত ধারণাটা পাবেন বা একটা কনফিডেন্স বৃদ্ধি পাবেন। রহিম ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন 80 days। ভালো কথা, এই যে টোটাল ওয়ার্ক দিয়ে দিচ্ছে যে রহিম একটা কাজ, রহিম ভালো ছেলে, সে একটা কাজ 80 দিনে করে। সুন্দর কথা। আফটার ওয়ার্কিং 10 days হি লেফট। এই যে রহিম খুব একটা ভালো না, রহিম কি করছে, হতে পারে তার অথবা কোনো প্রয়োজন আছে, হতেই পারে, তাই না? তো 10 দিন করার পরে সে কাজটা সে চলে গেছে। and rest of the work is done by Karim in 42 days and 42 days has taken by Karim to complete the work। এখন এই জায়গা থেকে আমরা জাস্ট কি করব, এফিসিয়েন্সিটা বের করে নেব, অর্থাৎ তাদের কাজের হারটা কেমন সেটা একটু দেখতে চাই। তাহলে রহিম ইস টু করিম 42 ইস টু এখান থেকে আলহামদুলিল্লাহ 70। সো 7 দিয়ে কাটলে 6, 7 দিয়ে কাটলে, আচ্ছা 7 দিয়ে কাটা দরকার নাই, একবারে 14 দিয়ে কাটেন সুবিধা হবে। 3 × 4 কত, 42, আর 5 × 4 কত, এখান থেকে 70। তো দেখা যায় রহিমের এফিসিয়েন্সি 3 আর করিমের এফিসিয়েন্সি হচ্ছে 5। ইফ দে ওয়ার্ক টুগেদার হাউ মেনি ডেজ দে নিড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। সহজ কথা, এই 80 মিনিট কাজ, 80 না, 80 দিনে রহিম যে কাজটা করতো, রহিমের এফিসিয়েন্সি কত ছিল, 3। অর্থাৎ এই টোটাল কাজটা কারা করতে চায়, রহিম প্লাস করিম একসাথে করতে চায়, কতদিন লাগবে, ডি সংখ্যক দিন। তাহলে 3 + 5 কত, 8, 8-এর সাথে ক্যান্সেল করা কত, 10। তাহলে ডি যেটা, তো আমাদের আলহামদুলিল্লাহ 30। রহিম করিম হচ্ছে আমাদের ছোটবেলা থেকে সব থেকে শোনা পরিচিত নাম, তাই না? রহিম এবং করিম, ইংলিশ বলেন আর ম্যাথ বলেন, সব ক্ষেত্রে রহিম করিমের আধিপত্য একদম। ওকে, তো এই 4টা প্রশ্ন মূলত শাহজালাল ইসলাম ব্যাংকে ইতিপূর্বে এসেছিল। তো সেক্ষেত্রে আমরা এখন স্পিড টাইম ডিস্টেন্সের দিকে ঢুকি, হ্যাঁ? যেহেতু বিআইবিএম এক্সাম নেবে, আপনারা চাইলে হচ্ছে বিআইবিএম যে প্লে লিস্টটা দেওয়া আছে ওটা দেখতে পারেন। A man is standing on a railway bridge which is 180 meters long. He finds that a train crosses the bridge in 20 seconds and crosses him in 8 seconds. So find the length of the train and its speed. Okay. কয়েকভাবে চিন্তা করা যাবে, আর একটা ভালো প্রশ্ন এটা, এটা প্রায় আসে। মানে কয়েকভাবে অবশ্যই চিন্তা করা যায়, খুব সুন্দর চিন্তা ভাবনা এখানে আনা যায়। আমি প্রথমে অ্যাজ ইউজুয়াল যে মেথড সেটা একটু দেখাই। দেখেন, এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন এ রেলওয়ে ব্রিজ হুইচ ইজ 180 মিটার্স লং। একটা মানুষ 180 মিটার ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। হি ফাইন্ড দ্যাট এ ট্রেন ক্রসেস দ্য ব্রিজ। তাহলে একটা ট্রেন কি করছে, ব্রিজ ক্রস করছে। এখন আমরা সবাই জানি যে আসলে ব্রিজ বলেন, প্ল্যাটফর্ম বলেন, একটা ট্রেন যখন ক্রস করে যায় তখন সে অবশ্যই তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ওকে, তো সেক্ষেত্রে আমরা জানি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তার প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আর যখন একটা পোল বা একটা মানুষকে অতিক্রম করে তখন শুধুমাত্র তার ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এটা কিভাবে কি আমরা তো ক্লাসে দেখিয়েছি, তো এখন বিস্তারিত যাচ্ছি না। তো এই যে পরিমাণ ডিস্টেন্স কাভার করতেছে, এটা কাভার করতে তার আমাদের 20 সেকেন্ড সময় লাগছে। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা এভাবে কেন সাজালাম, যে উপরে আমাদের 180 প্লাস ট্রেনের লেন্থ বা দুইটার লেন্থ, আর নিচে হচ্ছে আহ সময় আর কি, কেন দিলাম? দেখেন, অন বোথ কেসেস, অর্থাৎ এটা সেটা মানুষকে ক্রস করুক আর হচ্ছে সেটা ব্রিজ প্লাস প্ল্যাটফর্মকে ক্রস করুক, একটা জিনিস এখানে কিন্তু কনস্ট্যান্ট, একটা জিনিস কিন্তু দুই ক্ষেত্রে সমান, সেটা কি, স্পিড অফ দ্য ট্রেন। ট্রেনের স্পিডটা দুই ক্ষেত্রে সমান। তো এই সুযোগটা আমরা নিব যে দুই ক্ষেত্রে আমরা স্পিডটা সমান করে ফেলবো। খেয়াল করি, যখন ট্রেন ব্রিজটাকে অতিক্রম করছে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তখন তার সময়টা একটু বেশি লাগছে, সেটাই লজিক্যাল, 20 সেকেন্ড সময় লাগছে। এরপরে ট্রেন কি করছে, আমাকে ক্রস করছে। তো আমাকে ক্রস করছে অর্থাৎ ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, এবং এই ক্ষেত্রে সময় ছিল 8 সেকেন্ড। এন্ড অন দ্য বোথ কেসেস স্পিড অফ দ্য ট্রেন ইজ কনস্ট্যান্ট। এই সুযোগটা আমরা নিলাম। এখন যদি আমরা ক্যালকুলেট করি, আমরা আগে ছোট করে ফেলবো, 5 দিয়ে ক্যান্সেল আউট, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে কত, 5, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 2। সো এটা আমাদের 5 TL অর্থাৎ ট্রেন লেন্থ প্লাস এখান থেকে
টুয়েলভ প্লাস এখানে কত 360। তাহলে এখানে যদি খেয়াল করি 3TL ইজ ইকাল টু 360। হ্যাঁ 360ই থাকতেছে। তারপর এখান থেকে আলহামদুলিল্লাহ ট্রেন লেন্থ আমাদের 360/3 মানে 3 × 36 অর্থাৎ 120 মিটার। অর্থাৎ এই ক্ষেত্রে খেয়াল করলে দেখা যায় ওই ট্রেনের যে লেন্থ আর কি সেটা আমাদের কিন্তু 120 মিটার। এখন শুধুমাত্র যে লেন্থ বের করতে বলা হচ্ছে সেটা না, স্পিডটা বের করতে বলা হচ্ছে। স্পিডটা সহজ, যে কোনো এক পাশে বসিয়ে দিলেই হয়। তো দেখা যায় যে আমাদের এই পাশে বসানোটা আমাদের জন্য বেশি সহজ। যে ট্রেনের লেন্থ কত, 120 মিটার আমাদের লেন্থ, ওইটা অতিক্রম করতে তার মূলত কত সেকেন্ড সময় লাগে, 8 সেকেন্ড সময় লাগে। তো এটা যেহেতু কিলোমিটার পার আওয়ার স্পিডটা বের করতে হয়, এই জন্য আমরা কি 5/18 পরিবর্তে উল্টিয়ে 18/5 দিয়ে গুণ করে দিব। আশা করি এটা বুঝতে সমস্যা নাই, অনেক আলোচনা করছে এগুলো। তাহলে খেয়াল করে দেখা যায় এখান থেকে 8×15 কত 20, 5 দিয়ে এটা ক্যান্সেল আউট করলে কত 3, 3×18 কত 54। তাহলে এটা 54 কিলোমিটার পার আওয়ার। এটা দেখেই বোঝা যায় উত্তর হয়ে যায় কেন। এই যে 54 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার, এই টাইপের প্রশ্ন মানে মানে সংখ্যাগুলো না উত্তর হিসেবে সাধারণত ট্রেনের ম্যাথে থাকে সহজ করার জন্য। তো সেক্ষেত্রে দেখা যায় আলহামদুলিল্লাহ এটা আমাদের 54 কিলোমিটার পার আওয়ার, কঠিন কোনো কিছু না। দুই ক্ষেত্রে জাস্ট আমরা স্পিডটা কি কল করে দিয়েছি, ক্যালকুলেশন করছি। এখন এটাকে আমরা আরো সহজে চিন্তা করতে পারি, আরেকটু স্মার্ট থিঙ্কিং নিতে পারি। দেখেন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রথম ক্ষেত্রে যখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, সেক্ষেত্রে তার সময় লাগছে 20 সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন সে আমাকে অতিক্রম করলো, অর্থাৎ তার মাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তখন তার সময় লাগছে 8 সেকেন্ড। তো পরের ক্ষেত্রে সময়টা কেন কম লাগবে? কারণ পরের দিকে সে দৈর্ঘ্য অতিক্রম করছে কম, মানে শুধু নিজের দৈর্ঘ্য। আর প্রথম ক্ষেত্রে নিজের প্লাস ব্রিজের অতিক্রম করছে। তাহলে প্রথম ক্ষেত্রেও তো নিজের দৈর্ঘ্য ছিল, দ্বিতীয় ক্ষেত্রেও নিজের দৈর্ঘ্য ছিল। প্রথম ক্ষেত্রে এক্সট্রা কি ছিল? এক্সট্রা ছিল ব্রিজের লেন্থ। তো ওই ব্রিজের লেন্থে কি বলতে পারি, 180 মিটার না? ব্রিজের লেন্থ 180 মিটার। এই 180 মিটার অতিক্রম করতে তার কিন্তু প্রথম ক্ষেত্রে দেখেন 20 সেকেন্ড লাগছে, মানে টোটালটা। দ্বিতীয় ক্ষেত্রে 8 সেকেন্ড লাগছে। তাহলে আমি বলতে পারি এই 12 সেকেন্ডে সে মূলত 180 মিটার দূরত্ব কাভার করে। বুঝলাম না? প্রথম ক্ষেত্রে তার 20 সেকেন্ড লাগছে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে। আর দ্বিতীয় ক্ষেত্রে সে 8 সেকেন্ড সময় নিয়েছে কি করতে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে। তাহলে এই যে 12 সেকেন্ড সময় কম লাগলো, কেন কম লাগলো? কারণ 12 সেকেন্ড সময় দিয়ে সে ব্রিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছিল। তাহলে এক্ষেত্রে খুব ক্লিয়ারলি বলা যায় এই যে 12 সেকেন্ড, তার সেই স্পিডে, তার যে স্পিড আছে, 12 সেকেন্ডে সে 180 মিটার ডিস্টেন্স কাভার করতে পারে। তাহলে আমি দেখবো 8 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স কাভার করতে পারে। কেন দেখবো? কারণ 8 সেকেন্ডে যে পরিমাণ ডিস্টেন্স কাভার করে সেটা মূলত ট্রেনের নিজের লেন্থ। তাহলে এখানে ক্যালকুলেশন করি। অনেকভাবে চিন্তা করা যায় যে 8, এই 12 180 হয়েছে মানে কত, 15 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে 8 ও 15 টাইমস এর ভ্যালু দিয়ে 8×15 120 মিটার। তো দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন। অথবা এভাবেও চিন্তা করতে পারি আমরা, 4 দিয়ে ক্যান্সেল করেন 3, 4 দিয়ে ক্যান্সেল করেন 2, 3 180 হয়েছে মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে, 60 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে ডেফিনেটলি 2 ও 60 টাইমস এর ভ্যালু দিয়ে 60 × 120 মিটার হবে। দিস ইজ দ্য রিকোয়ার্ড লেন্থ অফ দ্য ট্রেন। এন্ড হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন? স্পিড কত? সহজ কথা, এই যে 120 মিটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তার সময় লাগে 8 সেকেন্ড। যেটাকে আমরা চাচ্ছি সেটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবো। তো একটু আগেই দেখালাম ম্যাজিক্যাল ফিগার দ্যাট উই লাইক টু সি, সেটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আশা করি সমস্যা নাই। নেক্সট ওয়ান খেয়াল করে আলহামদুলিল্লাহ যে a train traveling at 48 কিলোমিটার পার আওয়ার completely crosses another train having half its length and traveling in opposite direction at 42 কিলোমিটার পার আওয়ার in 12 seconds. It also passes a railway platform in 45 seconds. What is the length of the platform? একই টাইপের, শুধু আহ, একটু টুইস্ট তৈরি করছে। টুইস্টে কোনো কিছুই নাই, মানে ওই ক্ষেত্রে প্ল্যাটফর্ম তৈরি অতিক্রম করছিল বা ব্রিজ অতিক্রম করছিল। এই ক্ষেত্রে দুইটা ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করছে প্রথম ক্ষেত্রে। তো বলা আছে যে এ ট্রেন ট্রাভেলিং এট 48 কিলোমিটার পার আওয়ার ক্রস করতেছে আর একটা ট্রেন যার লেন্থটা এক্স্যাক্টলি হাফ অফ দ্যাট। তাহলে বলতে পারি যে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত 12, যেহেতু আমার কোনোটাই বলা নাই। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আমাদের এল বলে নিলাম। যেহেতু অপোজিট ডিরেকশনে, তাহলে রিলেটিভ স্পিডটা আমাদের কি হয়, যোগ হয়, সেটা আমরা জানি, তাই না? অপোজিট ডিরেকশন মানে কি, তারা দুজনেই এই ডিস্টেন্সটাকে কাভার করতেছে, অর্থাৎ তারা একই উদ্দেশ্যে মূলত যাচ্ছে। স্পিডটা যোগ হয়ে যাচ্ছে কারণ দূরত্বকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। এগুলো সব আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের। তো এইটাকে যেহেতু আমাদের কিলোমিটার পার আওয়ার আছে, আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব। এবং এইটা করতে অর্থাৎ ক্রস করতে তার সময় লেগেছে কত, 12 সেকেন্ড। এভাবে ক্রস করতে আমাদের 12 সেকেন্ড সময় লাগছে। তার মানে এখন যদি খেয়াল করি 3L ইজিক্যাল টু 48 42 মানে কত, 50 90, তাই না? তাহলে একবারে 90 লিখি, কাটাকাটি সুবিধা হবে। তাহলে একবারে 90, তাহলে এটা ক্যান্সেল করেন কত, এখান থেকে 5,
তাহলে 5×5 = 25, বা 5×12 = 60, আর 5 কত 300। তাহলে আলটিমেটলি খেয়াল করলে দেখা যায় 3L যদি 300 হয় তাহলে 2L = 200। 2L দরকার কেন, 100 কেন দরকার না? কারণ বলা আছে এই যে প্রথম বড় যে ট্রেনটা আছে, এই ট্রেনটা যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে তথ্যগুলো তারা দিয়েছে এটাতে আসলে বড় ট্রেনের লেন্থটা বের করে আনতে হবে, এতটুকুই কাজ, আর কিছু না। তাহলে দেখা যায় যে আমরা এখন যদি দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটা যায় প্লাস একটা প্ল্যাটফর্মের লেন্থকে অতিক্রম করবে, ভালো কথা। তার স্পিড কত, 48 করে, সেটা আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, এবং সময় কত, 45 সেকেন্ডে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে পারে। এটা ক্যালকুলেট করলে এখন হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝছি, এখানে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্ম প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তার স্পিড ছিল 48 করে, এবং সে 45 সেকেন্ড সময় নিচ্ছে। এখন আই হ্যাভ টু ক্যালকুলেট ইট। তাহলে ক্যালকুলেট যদি, তাহলে 3 দিয়ে ক্যান্সেল আউট করেন কত, 6। 3 দিয়ে ক্যান্সেল আউট করেন হচ্ছে 3 কত, এখান থেকে 45, তাই না? তারপর 6 দিয়ে এখানে ক্যান্সেল করেন কত, 6 × 8 = 48। আর কোনো কাটাকাটি চাই? আচ্ছা, যায় না। তাহলে 5 × 8 = 40, 40 × 15। তাহলে আমাদের এই পাশে থাকতেছে 40 × এখান থেকে 15 সমান সমান এখানে 200 প্লাস এখান থেকে প্ল্যাটফর্ম। তো এটাকে 40 × 15 আসলে ক্যালকুলেশন করতে আশা করি সমস্যা নাই। 40-এ 10 বার নেন কত, 400, আর 5 বার নেন 200। তাহলে এখান থেকে আলটিমেটলি 600, 200 প্লাস এখান থেকে প্ল্যাটফর্ম নেন। তাহলে প্ল্যাটফর্ম ডিম পাওয়া যায় 600 - 200, তাহলে 400। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 400 মিটার। বুঝছেন? আশা করি সমস্যা নাই। প্রথম ক্ষেত্রে জাস্ট আমি লেন্থ বের করে আনছি ট্রেনের, দ্বিতীয় ক্ষেত্রে ওই লেন্থটা আমাদের অ্যাজ ইউজুয়াল যে কনসেপ্ট সেখানে ইউজ করছি, আর কিছুই না। পরের প্রশ্ন, train A leaves Dhaka at 4 p.m. and travels at the rate of 20 miles per hour. Train B leaves Dhaka at 9 p.m. and travels on parallel line at the rate of 30 miles per hour. So how many hours and what distance train B will overtake train A? চমৎকার একটা প্রশ্ন, অনেকভাবে চিন্তা করা যায়, বাট the most standard way, say meeting time is equal to initial separation divided by relative speed, that I have discussed it multiple times in your classes. আমি এটা মাল্টিপল টাইমস আপনাদের ক্লাসে আলোচনা করছি, এবং বলছি এই টাইপের ট্রেনের ম্যাপগুলোর জন্য যখন একটা ট্রেন আরেকটা ট্রেনের সাথে সাক্ষাৎ করতে চাই, সাক্ষাৎ করতে চাইলে তাদেরকে এভাবে বসিয়ে দিবেন, তারা সাক্ষাৎ করতে পারবে সুন্দর করে। ঠিক আছে? কি হয়েছে, ট্রেন এ লিভস ঢাকা 4 p.m. একটা ট্রেন এ ঢাকা আমাদের কি করছে 4 p.m. এ ছেড়ে দিয়েছে। ভালো কথা, অনেক আগে বেচারা ছাড়ছে, এবং তার স্পিড 20 করে, তাই সামনের দিকে সুন্দর করে আগাতে থাকবে। ট্রেন বি লিভস ঢাকা 9 p.m. এবং ট্রেন বি ঢাকা আমাদের 9টার সময় ছাড়ছে, তো ওটা তো অনেক পরে ছাড়ছে, তাই না? অনেক পরে ছাড়ছে। প্যারাল লাইন এট দ্য রেট অফ 30 miles per hour। তাহলে এর স্পিড ছিল 20 miles per hour, আর এর স্পিড আমাদের 30 mile/hour। তাহলে দেখা যাচ্ছে এ যত আগেই বেচারা ছাড়ুক না কেন, যেহেতু আমাদের ট্রেন বি এর স্পিডটা বেশি 30 করে, তাহলে একটা সময় না একটা সময় দেখা যাচ্ছে ট্রেন এ কে সে ধরে ফেলবে। আর 30 করে মানে কি, প্রতি 20 ঘন্টায় তো 20 করে সে যাবেই, আরো 10 করে গ্যাপ কাভার করতে থাকে, এটা হচ্ছে কথা। তো সেক্ষেত্রে ধরে ফেলবে। এখন জানতে চাইছে ঠিক কখন ধরবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে মিটিং টাইম কত, ইনিশিয়াল সেপারেশন ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড। ইনিশিয়াল সেপারেশন হচ্ছে সেম টাইম থেকে কাউন্ট করতে হয়। আমি যেটা অনেকবার শিখিয়েছি আপনাদের, সেম টাইম থেকে ইনিশিয়াল সেপারেশনটা কাউন্ট করতে হয়। তো দেখেন 9টার সময় আমাদের ট্রেন বি ছাড়ছে, তাহলে দেখবো 9টার সময় এ আমাদের কত দূর গিয়েছে, আলোচনা করছে না, অনেকবার করছে। তাহলে এই যে 20 স্পিড নিয়ে 5 ঘন্টায় সে মূলত 100 মাইল ডিস্টেন্স অলরেডি চলে গিয়েছে। এই 100 মাইল ডিস্টেন্স ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ দ্য ইনিশিয়াল সেপারেশন। নাও আই হ্যাভ টু এই যে ইয়া করতে হবে, 100 যেই মাইল আছে, এই 100 মাইলটাকে আমাকে কি করতে হবে, হ্যাভ টু রিডিউস দ্য গ্যাপ। এই 100 মাইলটা গ্যাপ কমাতে হবে। কিভাবে কমাবো, রিলেটিভ স্পিড কত, সেম ডিরেকশন হওয়ার কারণে 30 - সেকেন্ড থেকে 20 আসবে। তাহলে এখানে কত, 100, যেহেতু এটা অনেক আলোচনা করছি এই জন্য আর করছি না অতটা। তাহলে এখান থেকে আলটিমেটলি দেখা যায় 10 আওয়ার। তাহলে 10 ঘন্টা পরে, কখন, কখন থেকে 10 ঘন্টা, এই যে রাত 9টার 10 ঘন্টা পরে মূলত তারা একে অপরের সাথে মিট আপ করবে। বলে দিবেন যে রাত আফটার 9 p.m., মানে আফটার 9 p.m., 9টা 10 ঘন্টা পর সময় গেলে তখন তারা একে অপরের সাথে মিট আপ করবে। এখন এটা অনেক সময় জানতে চায় যে মিট অ্যাট কয়টার সময় মিট আপ করবে, তখন এই যে 9টা থেকে 10 ঘন্টা কাউন্ট করে যখন সেই সময়টা আসে সেটা আমাদের মিটিং টাইম, মানে মিটিং যে এক্সাক্ট কয়টার সময় বলবে সেটা। বুঝছি? তাহলে এটা আমাদের এখান থেকে শেষ। আরেকটা জিনিস জানতে আছে, হোয়াট ডিস্টেন্স ট্রেন বি উইল ওভারটেক ট্রেন এ। তাহলে বি আসলে কতটুকু ডিস্টেন্স এখান থেকে কভার করবে। তো সহজ কথা,
বি কতটুকু, রাত 9টার পরে সে 10 ঘন্টা চলাচল করলে একে ধরতে পারবে। এবং এই যে 10 ঘন্টা চলাচল করে, এট হোয়াট স্পিড, তার স্পিড কত, তার স্পিড ছিল প্রতি ঘন্টায় 30 মাইল পার আওয়ার। দেখা যায় 300 মাইল পর্যন্ত যদি চলতে পারে, তাহলে সেক্ষেত্রে একজন আরেকজনকে ওভারটেক করবে। তাহলে এইটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি এটাতে কারোর কোনো সমস্যা নাই। কারণ এই মিটিংটা মিউজিক্যাল টু ইনিশিয়াল সেপারেশনের কাহিনী অনেক আলোচনা করছে, অনেক মানে অনেক। এটা আরেকটা ভাবে একটু দেখায় ইকুয়েশন একটা, তাহলে সেটা আপনাদের সুবিধা হবে, একটু প্র্যাকটিস হয়ে যাবে। খেয়াল করেন, এই যে 5 ঘন্টা যে ডিফারেন্স, এটা আমরা কিভাবে করতে পারি। প্রথম কথা হচ্ছে, এই যে আমাদের এটা কি টাইম, টাইম ইজ ইকুয়াল টু, আমরা জানি যে একটা সার্টেন ডিস্টেন্স একটা সার্টেন স্পিডে কভার করতে হয়, তাহলে তো কি পাওয়া যায়, টাইম পাওয়া যায়। এখন দুইটার মধ্যে কি বলেন তো, 5 ঘন্টার পার্থক্য আছে না। এই বিষয়টা আমরা এখান থেকে কাজে লাগাবো। আমরা বলে নিব, লেট অ্যাট ডি মাইলস, আফটার ডি মাইলস ট্রেন বি উইল ক্যাচ ট্রেন এ। ডি মাইল যাওয়ার পরে কি হবে, ট্রেন বি ট্রেন এ কে ধরবে। তো এই যে ডি মাইল যাই, সেক্ষেত্রে এর স্পিড কত, 20 করে, আর বি এর স্পিডটা কত এখান থেকে, 30 করে। তাহলে খেয়াল করেন, ডিস্টেন্স ডিভাইড স্পিড, দ্যাট উইল গিভ ইউ দ্য টাইম। ডিস্টেন্স ডিভাইড স্পিড, দ্যাট উইল গিভ ইউ দ্য টাইম, এন্ড দ্য ডিফারেন্স অফ দ্য টাইম ইজ 5 আওয়ার্স। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এলসিএম কত, 60, তাহলে এখানে কত 3D মাইনাস এখান থেকে 2D ইকুয়াল টু আলহামদুলিল্লাহ এখান থেকে 5। তাহলে এখান থেকে ডি 530, মানে এখান থেকে 300 মাইল। তো দেখা যায় 300 মাইল গিয়ে মূলত তারা হচ্ছে মিট আপ করবে। এখন মিটিং মানে কত ঘন্টা, সেটা তো একটা বিষয়। তাহলে দেখা যাবে, এই যে 300 মাইল, বি গিয়েছে প্রতি ঘন্টায় 30 মাইল করে, স্পষ্ট বলা আছে। তার মানে এক্ষেত্রে তার আসলে 10 আওয়ার আছে, অর্থাৎ রাত 9টার 10 ঘন্টা পরে বি মূলত একে ওভারটেক করবে। এটা এভাবে চিন্তা করলে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, নেক্সট ওয়ান যায়। হ্যাঁ, আমি এখানে 4-5টা অ্যাপ্রোচ আপাতত দেখাচ্ছি না, যেহেতু অনেক কিছুই আপনাদের দেখিয়েছি, তো সেক্ষেত্রে একটা দুটো অ্যাপ্রোচ দেখিয়ে মোটামুটি এখানে শেষ করছি। বিষয় মানে যেটা খুব সুন্দর হতে পারে বা চিন্তাটা এভাবে করা যেতে পারে। আর বাদ বাকি তো আমি দেখিয়েছি আপনাদের। খেয়াল করি, a man's running speed is 3 times of his walking speed. He runs a distance and come back by walking, total time taken 2 hours. So what is the distance if he runs 9 miles per hour? Okay. চমৎকার প্রশ্ন, একদমই সহজে করা যায়। স্পিড রেশিও, টাইম রেশিও খুবই আদর্শ একটা জিনিস। খেয়াল করেন, স্পিড রেশিওটা কেমন বলা যায়, যে a man's running speed is 3 times of his walking speed. ওয়াকিং স্পিড যা হবে, রানিং স্পিডটা তার 3 টাইমস হবে। এখন এই জায়গা থেকে চাইলেও আপনি একবারে লিখতে পারেন যে তার ওয়াকিং স্পিড 3, আর সরি, ওয়াকিং স্পিড 3 না, উল্টা বলছি, তার রানিং স্পিড আমাদের 3 আর ওয়াকিং স্পিডটা 1, এভাবে চাইলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আরো সুন্দর হয় কি, ওরা আসলে রানিং স্পিডটা দিয়েই দিয়েছে। কত করে, এই যে বলা আছে যে রানিং স্পিড কত, 9 করে। তো আমরা সেটাই নিই, যেহেতু তারা দিয়ে দিয়েছে, আমরা কষ্ট করে না নিই। তাহলে রানিং স্পিড যদি 9 হয়, বলা আছে রানিং স্পিড 3 টাইমস অফ ইস ওয়াকিং স্পিড, তাহলে ওয়াকিং স্পিড ডেফিনেটলি 3 ছিল। বুঝি নাই, রানিং স্পিড যদি 9 হয়, তাহলে ওয়াকিং স্পিড অবশ্যই 3 ছিল, কারণ ওয়াকিং স্পিডের 3 গুণ রানিং স্পিড, তাহলে রানিং এর 3 ভাগের 1 ভাগ ওয়াকিং স্পিড। এটাকে সুন্দর করে লেখা যায় 3 কত, 1। অ্যান্ড স্পিড রেশিওর সাথে টাইম রেশিও আমরা অনেকবার শিখিয়েছি, 1:3, তাই না। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, ডিস্টেন্স যদি সেম থাকে, তাহলে স্পিডের সাথে টাইমটা কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে 3 আর 4, মোট আমরা সময় নিয়েছি কত, 4 ইউনিট। আমরা তো কোনো ভুল টুল করি নাই, তাই না, সবকিছু ঠিকঠাক। তাহলে আমাদের ভাষায় আমরা সময় নিচ্ছি 4 ইউনিট, সেটা প্রশ্নের ভাষায় বলা আছে যে সে রান করলো, মানে দৌড়ালো এবং হেঁটে আসলো, এক্ষেত্রে তার সময় লাগছে 2 ঘন্টা। তাহলে 4 ইউনিট, মানে রান করার সময় কিন্তু সময় কম লাগছে, কত, 1 ইউনিট লাগছে না। আপনি যখন দৌড়াবেন, স্পিড যখন বেশি থাকবে, তখন ডেফিনেটলি আপনার সময়টা কম লাগা উচিত। আর ওয়াকিং করার সময় কিন্তু দেখেন সময়টা বেশি লাগছে, মানে স্পিড কম। তো এই যে সময়, আহ হাঁটার সময় 3 ইউনিট লাগলো, দৌড়ানোর সময় 1 ইউনিট লাগলো, মোট তো আপনি 4 ইউনিট সময় নিচ্ছেন। আমাদের ভাষায় যেটা 4 ইউনিট সময় না, প্রশ্নের ভাষা সেটা 2 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের ভাষায় যেটা 1 ইউনিট সময় নেওয়া, 1 ইউনিট মানে কোনটা, এই যে এটা, এটাও বের করতে পারেন, এটাও বের করতে পারেন, দুটা করলে হবে। আমাদের ভাষায় যেটা 1 ইউনিট সময় নেওয়া, সেটা তাহলে উত্তর কত হবে, মানে উত্তর বলতে এখানে ক্যালকুলেশন করলে দেখেন 4 2 হয়ে গেছে, মানে কি অর্ধেক হয়ে গেছে। তাহলে একও অর্ধেকে আমাদের 1/2 আওয়ার হবে। অর্থাৎ যে ক্ষেত্রে সে দৌড়িয়েছে, সেই ক্ষেত্রে সে হাফ ঘন্টার মতো সময় নিয়েছে। এখন if they try to say you the to find out the value of the distance, and distance is nothing but speed গুণিত time। স্পিডটা কত, ওই যে বলতেছে তিনি 9 মাইল করে দৌড়াচ্ছে, তো 9 মাইল করে দৌড়াচ্ছে, এবং সেই ক্ষেত্রে শুধু দৌড়ানোর সময় মাত্র হাফ ঘন্টার মতো সময় নিয়েছেন তিনি। তাহলে সহজ করলে দেখা যায়
4.5 mile was the distance. বুঝছি কাহিনী, একদমই সহজ কথা। বলে দিবেন যে প্রথমে যে স্পিড রেশিও আমাদের 9:3 মানে 3:1, তাহলে টাইম রেশিও 1:3। এই যে 4 মিনিট সময় নেন, এটা প্রশ্নের বসে 2 ঘন্টা। 1 মিনিট সময় আপনি দৌড়ানোর সময় নিচ্ছেন, তাহলে 1 মিনিট মাত্র কত, হাফ ঘন্টা। হাফ ঘন্টা মিলে দৌড়াচ্ছেন, যেক্ষেত্রে আপনার স্পিড ছিল 9 মাইল পার আওয়ার। তাহলে কি ক্যালকুলেশন করলে বা এটা খুব ক্লিয়ারলি বলা যায়, 1 ঘন্টায় যদি 9 মাইল দৌড়াতে পারতেন, তো হাফ ঘন্টায় তো তার অর্ধেক দৌড়াবেন, মানে কি 4.5 মাইল পর্যন্ত দৌড়াবেন। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 4.5 মাইল। এটা আরো অন্তত 3-4 অ্যাপ্রোচে করা যায়, না আরেকটা দেখিয়ে শেষ করে দিচ্ছি, হ্যাঁ। আমি কথা দিয়েছি যে কালকে ক্লাস নিতে পারবো কিনা জানি না, বাট চেষ্টা করবো যে প্রত্যেকটা মানে কি বলে প্রতিদিন 2টা করে টপিক কভার করতে, এবং এগুলো সুন্দর করে দেখে যাবেন, আশা করি কাজে লাগবে। এটা আরেকভাবে চিন্তা করা যায় যে ধরে নেন যে আমাদের ডিস্টেন্স আমাদের ডি কিলোমিটার, লেট দ্য ডিস্টেন্স বি ডি কিলোমিটার। ভালো কথা। এই যে ডি কিলোমিটার ডিস্টেন্স, একবার আপনি দৌড়ে গেছেন খুব ভালো করে, একদম সেই উসাইন বোল্টের মতো দৌড়াই গেছেন, তখন স্পিড ছিল 9 করে। আর আসার সময় তো আপনার একটু কি কষ্ট হয়ে গেছে না, বেশি একটু হেঁটে হেঁটে আসা উচিত। এই ডি কিলোমিটার ডিস্টেন্স আপনি তখন 3 কিলোমিটার পার আওয়ার করে আসতেছেন। অ্যাজ এ রেজাল্ট আপনার সময় লাগছে কত, 2 ঘন্টা। তাহলে এখন আমরা যদি ডি বের করতে চাই, তাহলে খেলা শেষ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত, 9, তাহলে কত ডি প্লাস এখানে কত 3D ইজিক্যাল টু কত, সিম্পলি 2। তার মানে 4D ইজিক্যাল টু কত, 9 দ্বিগুণে, ক্যালকুলেশন তো এমনিতে করা যাবে, 2 ডিভাইডেড বাই কত কত 9। এটা এখানে ক্যালকুলেশন করুন 2, ডি ইজিক্যাল টু 4.5, যেটা যেভাবে মন চায় ক্যালকুলেশন করবেন, সমস্যা নেই। তাহলে এটা দেখা যায় আমাদের 4.5 মাইল, মাইল পার আওয়ার না, শুধু মাইল হবে, যেহেতু ডিস্টেন্স শুধু মাইল হবে, বুঝতে পারছি। তাহলে এটা আমাদের এই প্রশ্নের উত্তর। আহ এরপরে আরো কয়েকভাবে করা যায়, আমি শুধু সর্বনিম্ন সংখ্যক অ্যাপ্রোচ দেখাচ্ছি। আচ্ছা, প্রফিট লস ডিসকাউন্ট আছে, এটা আমরা আজকে করবো না, আগামীকাল ইনশাল্লাহ যদি সময় হয় তো আমরা এখানে করবো। রিটেনটা শেষ করে যদি সম্ভব হয় তাহলে প্রিলিউ দেখাবেন এতে। ঠিক আছে। তো দেখি এখানে পিডিএফ এর ক্লাস, পিডিবিএফ এর পল্লিদা দেবী হোসেন ফাউন্ডেশন কিছু ক্লাস নেওয়ার কথা আছে, আপনারা রিকোয়েস্ট করছিলেন, সেটা ক্লাস অ্যারেঞ্জ করা যায় কিনা। তো এই ক্লাস এখানে শেষ করলাম। অ্যান্ড ক্লাস শেষে হালকা যে কোর্স সম্পর্কে আছে সেটা বলে দিই। আপাতত রিটেন কোর্স নাই, রিটেন কোর্সটা মার্চের 1 তারিখে শুরু করতে চেয়েছিলাম, তবে আমি আমার ব্যস্ততার কারণে আসলে কোর্সটা কন্টিনিউ করতে পারি না। অনেকে অ্যাডমিটও নিয়েছিলাম। আপনার মার্চের 1 তারিখে তো শুরু, 1 তারিখের এখন যখন দেখলাম শুরু করতে পারছেন, তখন আমরা আলহামদুলিল্লাহ 17-18 হাজার টাকা সাথে সাথে ব্যাক দিয়েছি, এরকম আর কি। এবং সবাইকে সম্মানী ব্যাক দিয়েছি যারা অ্যাডমিট হয়েছিলেন। তো রিটেন ব্যাচটা আপাতত কন্টিনিউ করতে পারছি না, সামনে হয়তো আসবে কিনা, কখন আসবে একটু দেরি হবে আর কি, বলতে এক্সাক্ট টাইম বলতে পারছি না। বাট ফিফথ ব্যাচ যেটা চলছে, এটাতে আলহামদুলিল্লাহ অ্যাডমিট হতে পারেন। আহ, এটা দিয়ে রিটার্ন অনেকটা কাভার হবে। আর সত্যি কথা, আমার যে মেসেঞ্জ সাপোর্ট গ্রুপটা আছে, ওখানে প্রতিনিয়ত প্রচুর ম্যাথ আলোচনা করা, সেটা প্রিলি, রিটেন, ব্যাচ, ব্যাচের বাইরে, হোয়াট এভার ইট ইস, সবকিছু আলোচনা করা হয়। কোনো ম্যাথ নিয়ে কোনো বাধা ধরা হয় না। অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আছে, তার কারণে আপনি কোনো সমস্যা দিলে দেখা যায় আমার আগে অনেকে এক্সপ্লেন করে ফেলে বিষয়টা, এবং অনেক অনেক ভালো জায়গা আলহামদুলিল্লাহ গিয়েছে। এবং এই ব্যাচের আপ টু 90%-এর মতোই হচ্ছে ইংলিশ রিলেটেড ম্যাথ, সাধারণত বাংলা খুব কম আর কি, বাংলা থাকলেও ইংলিশে আলোচনা করা হয়। তো একটা ডিসেন্ট একটা প্রিপারেশন, দেশের প্রেক্ষাপটে যতগুলো চাকরির পরীক্ষা হয়, একটা ভালো একটা জায়গা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, এতটুকু বলা যায়। আর সাথে যদি রিটেন সামনে স্টার্ট করি, এই ব্যাচে যারা আছে তারা অবশ্যই একটা সম্মানী চাপ হবে। তো এইটা সম্পর্কে যদি প্রশ্ন থাকে ব্যাচ নিয়ে, এটা অনেক কথাবার্তা সব তো আর বলা যাচ্ছে না, আপনি আমাকে নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ব্যাচের এই তথ্য সম্পর্কে বলে দেবো, তাহলে আপনার যে প্রশ্নগুলো আছে ওখানে যা লাগছে সবগুলো অথেন্টিক, মানে সবগুলো আপনি পাচ্ছেন বা সবগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে কোর্সের লিঙ্কটা দিয়ে দিব, যে এটা এটা থাকছে। পেট্রো বাংলা বলেন, আইবিএমবিএ বলেন, রিটেন বলেন, রিসেন্ট বলেন, একটা ম্যাথ 3 থেকে 4-5টা অ্যাপ্রোচ। আমি সবসময় চেষ্টা করছি যে আপনার এক্সাম হলে স্টাইল, থিঙ্কিং স্টাইলটা কেমন হবে। কারণ আমরা ম্যাথ কিন্তু অনেকেই পারি, কিন্তু এক্সাম হলে মাথাটা যেভাবে কাজ করা উচিত সেভাবে আমাদের কাজ করে না, এটা একটা বিষয়। কারণ আমরা ছোটবেলা থেকে গদবাদা কিছু ম্যাথ মুখস্থ করে আসছি, ম্যাথটাকে আমরা ফিল করতে পারি না, টু বি অনেস্ট বিষয়টা এরকম। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি ম্যাথটাকে যতদূর পারা যায় ফিল করা, অন্তত আমি যেটা করাচ্ছি, এবং আমি আলহামদুলিল্লাহ এটা করেছি। ঠিক আছে, তো এটা নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করিয়েন, তাহলে আমি আপনাকে কোর্স সম্পর্কে জানাতে পারবো ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে এখানে কলও দিতে পারেন, কল দিতেও পারেন, কোনো সমস্যা নাই, তবে হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো। আর যারা ফেসবুক গ্রুপে নাই, তারা ম্যাথ এক্সপ্রেস বাই আব্দুল সালাম ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছে, সমস্যা নাই। আর আমার আইডি যদি করেন, আইডিও বলে দিচ্ছি, অন্য কিছু জানা থাকতে পারে। এটা বাংলায় আইডি দেওয়া আছে, ঠিক আছে, একটা বোর্ডের সাথে, হোয়াইট বোর্ডের সাথে আমার ছবি দেওয়া আছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ এটা আপাতত শেষ করলাম।
আগামীকাল ইনশাল্লাহ নতুন ক্লাসে, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে এখানে কারো, তাহলে কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় রিপ্লাই দিতে। সবাই ভালো থাকবেন, আসসালাম।